আহা হা হা হা, কি গন্ধ! হুম। আহা, কি সুন্দর দেখতে গো ফুলটাকে। হুম। তবে আমার ভাগ্য তো সেরকম নেই যে আমাকে কেউ অরিজিনাল ফুল দেবে, অরিজিনাল গোলাপ ফুল দেবে। এটা প্লাস্টিকের ফুল। তো এবার কোশ্চেন, যে আমি এই ফুল নিয়ে ঘুরছি কেন তোমাদের সামনে? না, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা অ্যাকচুয়ালি একে নিয়ে। কাকে নিয়ে? সপুষ্পক উদ্ভিদের, যেটা যৌনাঙ্গ বলতে গেলে, যেটা হচ্ছে ফুল সম্পর্কে। এবং আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তাহলে আমাদের এই ক্লাস 12-এর প্রথম যে ইউনিটের, মানে এই সেমিস্টারের প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার আজকে শুরু হচ্ছে। ওয়েলকাম টু বং মিষ্টি অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ব্যাচ। আমি তোমাদের কৌস্তব স্যার, এবং শুরু হচ্ছে আজকের ক্লাস 12-এর প্রথম ভিডিও, যেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। আর একে একে আমি রাখলাম আমার পকেটে। এটা তোমাদের দেখানোর জন্য যে আজকের ক্লাসটা এনাকে নিয়ে হবে। ঠিক আছে? তো এখন ভাবো যে তোমরা যখন বাড়ি থেকে বাইরে বেরাও, সেখানে যখন চারদিকে তাকাও, সমস্ত গাছে কি ফুল হয়? নিশ্চয়ই হয় না, তাই তো? কিছু কিছু গাছের ফুল হয়, আবার কিছু কিছু গাছের ফুল হয় না। এইভাবে আমরা গাছকে বা উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করি। একটা যেখানে ফুল হয়, আর একটা যেখানে ফুল হয় না। যাদের ফুল হয় তাদেরকে আমরা বলে থাকি কি? তাদের আমরা বলে থাকি সপুষ্পক উদ্ভিদ। এবং যাদের ফুল হয় না তাদেরকে আমরা বলে থাকি কি? না, অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদকে আমরা আরেকটা নামেও চিনি, সেটা হচ্ছে কি? না, আমাদের ক্রিপ্টোগ্যাম, ফেনোরোগ্যাম। সপুষ্পক উদ্ভিদের অপর নাম হচ্ছে কি? ফেনোরোগ্যাম। আর অপুষ্পক উদ্ভিদের অপর নাম আমার ক্রিপ্টোগ্যাম। এবার বলো তো, একটা সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও। একটা তোমার সামনেই দেখতে পাচ্ছ গোলাপ, তারপরে জবা ফুল হতে পারে, গাঁদা ফুল হতে পারে, আরো আম হতে পারে। এরকম গাছগুলো হচ্ছে তাদের ফুল হয়। অপুষ্পক উদ্ভিদ কি হতে পারে? পাইন হতে পারে, তোমার সাইকাস হতে পারে, ফার্ন হতে পারে। হুম। যদিও আমার সাইকাস পাইনাস আমার সপুষ্পকের আন্ডারেই ফেলা হয়, কিন্তু এতে তুমি অরিজিনাল ফুল দেখতে পাবে না। তো আর হতে পারে শ্যাওলা, তাদের দেখো ফুল দেখতে পাওয়া যায় না। তাহলে আমার দুটো হলো আমাদের উদ্ভিদের দুটো প্রকারভেদ, ফুল অনুযায়ী। না, আমাদের সপুষ্পক, আর একটা হচ্ছে আমাদের অপুষ্পক। তো কি জিনিস এই ফুল? এই এত সুন্দর জিনিসটা, এটা কি জিনিস? হ্যাঁ, এ কি শুধুমাত্র প্রেমিক প্রেমিকাকে দেওয়ার জন্য এই গোলাপ ফুল তৈরি হয়েছে? হ্যাঁ, বা অন্য যে কোনো জবা ফুল শুধু কি এই জন্য আমাদের ইউজ করার জন্যই তৈরি হয়েছে? না, এটা হচ্ছে গাছের যৌন জননের প্রধান অঙ্গ, ফুল। ফুল অ্যাকচুয়ালি কি? ফুল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পরিবর্তিত বিটপ। সিম্পল কথা, ফুল হচ্ছে একটি পরিবর্তিত বিটপ, মানে কাণ্ড পরিবর্তিত হয়ে ফুল সৃষ্টি হয়। এটা প্রথমবার বলেছিলেন কে? এটা প্রথমবার বলেছিলেন জার্মান দার্শনিক উলফগ্যাং ভন গোয়েথ। তিনি বলেছিলেন যে গাছের যে বিটপ হয় বা কাণ্ড হয়, সেটাই যখন যৌন জননের প্রয়োজন হয় তখন সেটা ফুলে পরিণত হয়। ওকে, তো অ্যাকচুয়ালি ফুল তাহলে কি হলো? ফুল হচ্ছে একটি রূপান্তরিত সীমিত বৃদ্ধি সম্পন্ন উদ্ভিদের যৌন জননাঙ্গ রূপে কাজ করে, যা নিষেকের মাধ্যমে ফল সৃষ্টি করে। ওকে, ফল সৃষ্টি করে মানে আমি এখানে কি রেখেছি? গাছের যৌনাঙ্গ রেখেছি। সিম্পল কথা বলতে গেলে সেটাই। তো এটা দেখতে পাচ্ছ, একটা জবা ফুল দেখতে পাচ্ছ, চাপা ফুল দেখতে পাচ্ছ। তোমরা ফুল তো তোমরা অনেক দেখেছো, হ্যাঁ না? কেউ এখনকার দিন ফেসবুকে নতুন ট্রেন্ড হয়েছে, এখানে কানে ফুল গোজার। হ্যাঁ, ফুল গুজে সুন্দর সুন্দর ছবি তুলে বলবে অ্যাস্থেটিক ছবি। তো সেই ফুল তো দেখেছো তোমরা। আচ্ছা, ফুল পড়ার আগে আমরা দেখে নিই যে ফুলের বিভিন্ন অংশগুলো কি। আমরা জানি যে আমাদের যদি একটা জবা ফুল নিই, জবা ফুলের নিচের অংশটা দেখবে সবুজ সবুজ হয়, পাপড়িগুলো লাল হলুদ বিভিন্ন সাদা কালারের হয়, আর সেখান থেকে একটা এরকম স্টিক মতো বেরিয়ে থাকে। এরকম স্টিক মতো বেরিয়ে থাকে, তার উপরে এরকম 5টা এরকম ছোট ছোট বলের মতো, লাল লাল বলের মতো দেখতে পাও। আর এখানে নিচে ছোট ছোট হলুদ হলুদ কালারের জিনিসপত্র দেখতে পাও। তো এদের নামগুলো কি? ফুলের এক একটি অংশকে বলা হয় ফুলের স্তবক বা ফুলের হোল। ফুলের একটি স্তবক বা ফুলের হোল। তো ফুলের স্তবকগুলোকে অ্যাকচুয়ালি আমরা দুটো মেন ভাগে ভাগ করি। কি কি? না, ফুলের স্তবককে আমরা ভাগ করে থাকি, একটাকে বলা হয় আমাদের সাহায্যকারী স্তবক, একটাকে বলা হয় সাহায্যকারী স্তবক, আরেকটিকে বলা হয় আমাদের অত্যাবশ্যকীয় স্তবক বা জনন স্তবক। অত্যাবশ্যকীয় বা
জনন স্তবক। তো নাম শুনে বুঝতে পারছো যে এটা আমাদের জননে সাহায্য করতে পারবে, আর এগুলো আমাদের সাহায্য করবে। আচ্ছা, অত্যাবশ্যকীয় সাহায্যকারী স্তবককে আমরা দুভাগে ভাগ করে থাকি। কে না, বৃতি আর হচ্ছে দলমণ্ডল। গাছের মানে ফুলের, ধরো আমি যদি এই ফুলটাকে দেখাই, যদিও দেখতে পাবে নাকি জানি না, এই ফুলের এই যে সবুজ অংশটা, এই দেখতে পাবে আশা করছি, দেখো ব্লার হয়ে যাচ্ছে। দেখো ফুলের এইখানে সবুজ অংশটা, এটা হচ্ছে আমাদের ফুলের বৃতি, আর উপরে যে পাপড়ি দেখতে পাচ্ছ, এগুলো এগুলো হচ্ছে আমাদের, এইখানে দেখাই, এগুলো হচ্ছে আমাদের দলমণ্ডল। আচ্ছা, তো বৃতি আর দলমণ্ডল, বৃতি আর হচ্ছে দলমণ্ডল, এই দুটি হচ্ছে আমাদের কি ফুলের সাহায্যকারী স্তবক। বৃতিকে আমরা ইংলিশে বলে থাকি কি ক্যালিক্স, আর দলমণ্ডলকে আমরা বলে থাকি করোলা। করোলা। জনস্তবক কি কি? জনস্তবক আমাদের দুটো, গাছের দুটো ফুলের দুটো জনস্তবক হয়ে থাকে। একটাকে বলা হচ্ছে পুংস্তবক, বা আমরা একে বলে থাকি পুংকেশর চক্র, পুংকেশর। আর একটাকে বলা হয় আমাদের কি না গর্ভকেশর বা স্ত্রীস্তবক। ইংলিশে যদি বলি, একে অনেক সময় অ্যান্ড্রোসিয়াম বলা হয়ে থাকে, অনেক সময় একে পিস্টিল বলা হয়ে থাকে। তো তোমরা পিস্টিলও বলতে পারো, অ্যান্ড্রোসিয়াম বলতে পারো, যা বলতে পারো, আমি শর্টে লিখে দিচ্ছি এটাকে পিস্টিল। আর গর্ভকেশরকে বলা হয় গাইনোসিয়াম বা কার্পেল। ওকে, তাহলে আমাদের চারটা অংশ হলো ফুলের, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। ওকে, তার মধ্যে এই দুটো হচ্ছে আমাদের সাহায্যকারী, মানে যাকে বলবো আমরা অ্যাক্সেসরি রোল, আর এই দুটোকে বলবো আমরা কি না সেক্সুয়াল রোল, সেক্সুয়াল পার্ট এগুলো হয়েছে। তাহলে আমাদের চারটা স্তবক হলো। এবারে ফুলের একটা অংশকে নিচ থেকে উপর পর্যন্ত দেখা যায়। এই যে দণ্ডটা দেখছো না, এই পার্টটা, ফুলের এই দণ্ডটা, এই পার্টটা, এইটা দিয়ে দেখবে ফুল কিন্তু গাছের শাখার সঙ্গে, মানে শাখার সঙ্গে জুড়ে থাকে। যে কোনো ফুল তোলার সময় দেখবে এরকম একটা, যে কোনো ফুল নয়, সমস্ত ফুলে হয় না, এরকম ছোট্ট দণ্ডের মতো জিনিস দেখতে পাবে। জবা ফুল তোলার সময় দেখতে পাবে, দেখবে জবা ফুল তোলার সময় নিচে একটা ছোট্ট ডান্ডা থাকে না, ওটাকে বলা হয় কি না পুষ্পবৃন্ত। ওটাকে কি বলা হয়? পুষ্পবৃন্ত বা পেডিসেল। ওকে, তাহলে ফুলের নিচে দণ্ডাকার সবুজ অংশ যা পুষ্পাক্ষকে ধরে রাখে, পুষ্পাক্ষটা বলছে কি জিনিস, তাকে বলা হয়ে থাকে কিনা পুষ্পবৃন্ত বা পেডিসেল। যে সমস্ত ফুলে এই পুষ্পবৃন্ত থাকবে, দেখো এর আছে, তাদেরকে বলা হবে আমাদের সবৃন্তক। আর যাদের থাকবে না তাই কি বলবো? অবৃন্তক। সবৃন্তককে বলবো আমরা ইংলিশে পেডিসিলেট, আর একে বলবো আমরা বৃন্তহীনকে বলবো সেসাইল। উদাহরণটা মনে রাখবে, সবৃন্তকের উদাহরণ জবা, আর অবৃন্তকের উদাহরণ হচ্ছে রজনীগন্ধা। এবার থেকে তোমাদের কিন্তু অনেকগুলো উদাহরণ মনে রাখতে হবে। ক্লাস 11-এ তোমরা তো অনেক উদ্ভিদের সম্পর্কে দেখেছো, অনেক কিছু পড়তে হয়েছে আমাদেরকে, উদাহরণ অনেকগুলো। তো এখানেও কিন্তু উদাহরণ কিন্তু কয়েকটা পড়তে হবে। আচ্ছা, এর কাজ কি? তাহলে এই ডান্ডার কাজ হচ্ছে ফুলকে আমার শাখার সঙ্গে ধরে রাখা। মানে আমি যদি এরকম দেখাই, ধরো এরকম, ধরো এই হচ্ছে আমার ফুলটা, এই ধরো আমাদের ফুল, এই যে পাটটা যেটা আমার ডালের সঙ্গে জুড়ে রেখেছে ফুলকে, সেইটি হচ্ছে আমাদের কিনা পুষ্পবৃন্ত, এইটি হচ্ছে আমাদের পেডিসেল। ওকে, এবার এর কাজ কি? গাছের শাখার সঙ্গে ফুলকে জুড়ে রাখা, এটি হচ্ছে তার কাজ। এরপরে আছে কে? ফুলের পুষ্পাক্ষ। এই যে পাটটা যে যার উপর বাকি স্তবকগুলো সাজিয়ে আছে, ফুলের এই পাটটা যার উপর বাকি স্তবকগুলো সাজিয়ে থাকে, তাকে বলা হচ্ছে কিনা পুষ্পাক্ষ। ধরো আমি যদি এরকম আঁকি, দিয়ে এখানে আমার যতগুলো দলমণ্ডল রয়েছে এরকম ভাবে, তাহলে এই যে জায়গাটার নাম হচ্ছে কিনা আমাদের পুষ্পাক্ষ। ওকে, এর উপর আমার বৃত্তিগুলো আছে, বৃত্তি এরকম সাজানো থাকে, এইটা আমাদের পুষ্পবৃন্ত, আর এটা হচ্ছে পুষ্পাক্ষ। তাহলে পুষ্পাক্ষকে অপর নাম কি বলা হয়? থ্যালামাস। এ কিন্তু ব্রেনের থ্যালামাস নয়, এ হচ্ছে ফুলের থ্যালামাস। ওকে, সবৃন্তক ফুলে বৃন্তের অগ্রভাগে বা অবৃন্তক ফুলের শাখার অক্ষে পরিবর্তিত অংশ যেখানে পুষ্পস্তবকগুলো সজ্জিত থাকে, যেটা বললাম, তাকে বলা হচ্ছে আমাদের না পুষ্পাক্ষ। তো পুষ্পাক্ষের কাজ কি হলো? তো সাজিয়ে রাখে, মানে কি বাকি স্তবকগুলোকে সে সাজিয়ে রাখবে, এটি তার কাজ পুষ্পাক্ষের। পুষ্পাক্ষের পর আমাদের আসছে কিনা সাহায্যকারী স্তবক বা অ্যাক্সেসরি অর্গানস বা অ্যাক্সেসরি হোলস।
বা নন রিপ্রোডাক্টিভ হোলস। নন রিপ্রোডাক্টিভ কেন? কারণ এরা রিপ্রোডাকশন বা জননে কোনো সাহায্য করে না, মানে জননে ডাইরেক্টলি কোনো সাহায্য করছে না, বাকি স্তবগুলোকে রক্ষা করছে বা ইনডাইরেক্টলি সাহায্য করছে, এই জন্য এদেরকে নন রিপ্রোডাক্টিভ বলা হয়েছে। বুঝছে? এদের মধ্যে জননকোষ তৈরি হয় না। কে কে আছে না বৃতি আর দলমণ্ডল আছে। তো বৃতি বা ক্যালিক্স কি? এই যে দেখো, এই যে সবুজ অংশটা, এইটা গাছের যে এই সবুজ অংশটা, মানে গাছে বলছি ফুলের যে এই সবুজ অংশটা, এটাকে বলা হচ্ছে আমাদের বৃতি। দেখবে জবা ফুল যখন তুমি দেখবে জবা ফুলের নিচে সবুজ কালারের একটা অংশ থাকে, যেটা একসময় কুঁড়ি ছিল। মনে করো কুঁড়ি অবস্থা, সেই কুঁড়ি অবস্থা থেকে যখন ফুল ফোটে কুঁড়িগুলো এরকম সরে যায় না, যে নিচে যে সবুজ অংশটা দেখতে পাও সেটা হচ্ছে আমাদের কি না বৃতি বা ক্যালিক্স। আর দেখতে কেমন হয়? তুমি যদি সবুজ কালার এটাকে ধরে না, সবুজ কালার অনেক ফুলে এরকম থাকে, এরকম সবুজ কালারে আমাদের বৃতি হয়। এর উপর আমার বাকি স্তবকগুলো সজ্জিত থাকে, বাকি আমার দলমণ্ডলগুলো সজ্জিত থাকে। তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের কে না বৃতি। আচ্ছা, তো বৃতির অনেক সময় এই বৃতি এরকমও হয়, এরকম বৃতিও হয়, আবার অনেক সময় বৃতি এরকমও হয়, খন্ডে খন্ডে ভাগ হয়। তো যাদের বৃতির কোনো খণ্ড নেই, মানে কোনো এগুলোকে একটাকে বলা হচ্ছে বৃত্তাংশ। বৃতির একটি অংশকে বলা হয় বৃত্তাংশ, বৃতি প্লাস অংশ, সেখান থেকে বৃত্তাংশ, ওকে, বা সেপাল। তো যাদের এই সেপালগুলো পরস্পর জুড়ে আছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় আমাদের না যুক্ত বৃত্তি বা গ্যামোসেপালাস। যেমন ধুতুরা ফুল দেখবে, ধুতুরা ফুলে কিন্তু বৃত্তিগুলো পরস্পর জুড়ে থাকে, মানে আলাদা আলাদা থাকে না। একে বলা হয় কি না গ্যামোসেপালাস। যখনই দেখবে গ্যামো লেখা আছে মনে হচ্ছে একসঙ্গে জুড়ে আছে, বুঝছে, বা একসঙ্গে মিলন, এই টাইপের সেন্স হবে। গ্যামো গ্যামো কথা অর্থ অ্যাকচুয়ালি হচ্ছে বিবাহ, তো এখানে তুমি মিলিত বলতে পারো, মিলিত। আর সেপালাস মানে সেপাল মানে বৃত্তাংশ, মানে এটাকে যদি অন্যভাবে বলি যুক্ত বৃত্তি বা যুক্ত বৃত্তি। আর যাদের সেপালগুলো মুক্ত মুক্ত আছে তাদেরকে বলা হয় মুক্ত বৃত্তি বা পলিসেপালাস, পলিসেপালাস বা মুক্ত বৃত্তি, ওকে। এবার মুক্ত বৃত্তির উদাহরণ তুমি দেখেছো জবা ফুল গাছে। জবা ফুলে দেখবে, জবা ফুলে কিন্তু বৃত্তিগুলো আলাদা আলাদা থাকে। এটা একটা জবা ফুল, এর বৃত্তিগুলো কিন্তু আলাদা আলাদা থাকে, বুঝছে। তো জবা ফুল হচ্ছে একটা উদাহরণ আমাদের মুক্ত বৃত্তি হতে পারে। এখানে যুক্ত বৃত্তি জবা ফুলটা হবে না, এখানে জবা ফুলটা এখানে হবে, বুঝছে। আর গোলাপ, হ্যাঁ, এ পাবলিকেরও আছে কিন্তু, হ্যাঁ, এরও কিন্তু মুক্ত বৃত্তি, এর এখানে মুক্ত বৃত্তি আছে কিন্তু। আচ্ছা, আর যুক্ত বৃত্তির উদাহরণ কি বললাম? ধুতুরা। তো বৃত্তির কাজ কি? বৃত্তি কালার তো সবুজ, তো সবুজ কালার হলে কি সাহায্য করবে? নিশ্চয় ক্লোরোফিল আছে, আর ক্লোরোফিল আছে মানে কি নিশ্চয় সালোক সংশ্লেষ সাহায্য করবে, তাহলে এটা সালোক সংশ্লেষ করতেও সাহায্য করে। আর কি না কুঁড়ি অবস্থা যখন থাকে দেখবে, কুঁড়ি অবস্থায় বৃত্তি এরকম দাবিয়ে রাখে, ভেতরে কোনো স্তবক দেখা যায় না, সে মানে কি বৃত্তি আমাদের ভেতরের স্তবকগুলোকে রক্ষা করছে, ওকে। তাহলে এই হলো বৃত্তির কাজ। আবার কিছু কিছু ক্ষেত্রে বৃত্তির নিচে এগুলো সরু সরু আরো বৃত্তি দেখতে পাবে, সরু সরু বৃত্তি দেখতে পাবে, এগুলোকে বলা হচ্ছে উপবৃত্তি, এগুলোকে বলা হচ্ছে উপবৃত্তি, ঠিক আছে। এটা জবা ফুলে দেখতে পাবে, জবা ফুল দেখলে তুমি জবা ফুল দেখতে পাবে। তাহলে আমাদের আভ্যন্তরীণ স্তবককে রক্ষা করে, সালোক সংশ্লেষে হেল্প করছে, আমাদের ফুলকে রক্ষা করছে। আর কিছু কিছু ক্ষেত্রে বৃত্তি রঙিন হতে পারে, সে কিছু কিছু ক্ষেত্রে রঙিন হলে সেটা আমাদের পরাগ মিলনে সাহায্য করাবে, মানে পতঙ্গদের আকর্ষণ করতে হেল্প করবে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তির ব্যাপার স্যাপার। এরপরে আসে কি আমাদের দলমণ্ডল বা করলা। সেই উচ্ছে করলা নয় কিন্তু, এটা করলা, এটা অন্য জিনিস, এটা ইংলিশে করলা লেখা আছে। করলা কি মানে পেটালস, সিম্পল কথা। এগুলো এই যে রঙিন রঙিন যে পাপড়িগুলো যেগুলো হয়, সেই পাপড়িগুলো সবাই একসঙ্গে মিলে তৈরি করে দলমণ্ডল। আর এই দলমণ্ডলের এক একটা অংশকে কি বলে? এই দলমণ্ডলের এক একটা অংশকে বলা হচ্ছে আমাদের পাপড়ি বা পেটাল। এটা তো জানো ইংলিশে পাপড়ি বা পেটাল বলা হয়। যেরকম বৃত্তি আমাদের যুক্ত হতে পারে, মুক্ত হতে পারে,
সেরকম অনেক সময় পাপড়িও যুক্ত হয় মুক্ত হয়। ওকে, যদি যুক্ত পাপড়ি হয় তাকে বলবো আমরা যুক্ত দল, তাকে বলবো যুক্ত দল বা গ্যামো পেটাল আছে পেটালাস, সে ছিল গ্যামো সেপাল থাকলে সেপালাস, এই গ্যামো পেটালাস। আর যদি মুক্ত থাকে তার নাম হবে পলিপেটালাস। নামগুলো বুঝতে হচ্ছে কেমন কানেকশন হচ্ছে, আলাদা হলে অনেকগুলো দেখতে লাগছে তো, তার নাম হবে পলি। আর যুক্ত থাকলে একটাই লাগছে, তা সেটা হবে আমাদের গ্যামো, মিলিত হয়ে আছে। আর যেহেতু পেটাল তাই পেটালাস, সে ছিল বৃত্তির অংশ সেপাল তাই সেপালাস। তাহলে মুক্ত ইয়ে হচ্ছে আমাদের সর্ষে, জবাও হতে পারে আমাদের মুক্ত ইয়ে, জবাও কিন্তু আমাদের মুক্ত দলের মধ্যে পড়ছে। আর যুক্ত দলের আন্ডারে আবার ধুতুরা, ধুতুরা বৃত্তীয় যুক্ত আর দলমন্ডল যুক্ত। দেখে থাকবে এই যে আমাদের ধুতরা ফুল এরকম টাইপের হয় না, এরকম টাইপের ধুতরা ফুল হয়, মানে তার পুরো দলমন্ডল গুলো একসঙ্গে যুক্ত হয়ে আছে। কাজ কি বলবে, তো এরও কাজ হচ্ছে আমাদের যে যৌন স্তবক যেগুলো, মানে হচ্ছে আমাদের পুংকেশর আর গর্ভকেশর, এদেরকে রক্ষা করা। সে সিম্পল কাজ, এদেরকে রক্ষা করা। আর যেটা সবচেয়ে ভালো কাজ সেটা হচ্ছে এই দলমন্ডলে মানে এই পাপড়িগুলোতে দেখবে রঙিন হয়, বিভিন্ন কালারের ফুল হয় তো, যেমন লালটা দেখতে পাচ্ছ এখানে আছে, হলুদ রঙের হয়, নীল রঙের হয়, অনেক কালারের হয়। তো রঙের জন্য দায়ী কে, কি আছে এর মধ্যে? ফুল কেন লাল হয় সে কি জানা যায় নাকি? কিন্তু জানা যায়, ফুল কেন লাল হয় জানা যায়, সেটা হচ্ছে ফুলের মধ্যে ক্রোমোপ্লাস্ট থাকে। বুঝছে, সে ওই গানের ভাষা দিয়ে তুমি ভাববে না যে আমরা জানি না, ক্রোমোপ্লাস্ট থাকে। আর হচ্ছে আমাদের এই ক্রোমোপ্লাস্ট থাকার জন্যই রঙিন হয়। আর রঙিন হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের পতঙ্গ আকৃষ্ট হচ্ছে। আমরা ফুলকে তো রং দেখে আকৃষ্ট হই, হয় রং দেখে নালে ফুলের গন্ধ শুঁকে, তাই না? তো সেই জন্য পতঙ্গ আকৃষ্ট হয়। আর পতঙ্গ আকৃষ্ট হলে কি হবে, পরাগযোগ ঘটবে। তাহলে আমার দলমন্ডলে বা পাপড়ির কাজ হচ্ছে কি, পতঙ্গকে আকৃষ্ট করা এবং মিলনে সাহায্য করানো, মানে পরাগ মিলনে সাহায্য করানো। ওকে, তাহলে দলমন্ডল হলো। আচ্ছা, এবারে চলে আসি আমাদের রিপ্রোডাক্টিভ হোল বা আমাদের যেটা জননস্তবক। ফুলের জননস্তবক দু প্রকারের, একটা হচ্ছে পুংস্তবক আর একটা হচ্ছে আমাদের স্ত্রীস্তবক। পুংস্তবককে আমরা বলে থাকি অ্যান্ড্রয়সিয়াম। এই যে অ্যান্ড্রো, যে কোনো বায়োলজি টার্মে অ্যান্ড্রো কথার অর্থ হচ্ছে মেল, অ্যান্ড্রো কথার অর্থ মেল। ওকে, অ্যান্ড্রোজেন হতে পারে, অ্যান্ড্রয়সিয়াম হতে পারে। এর অপর নাম হচ্ছে কি, এর অপর নাম তুমি বলতে পারো স্টেমেন। এর অপর নাম হচ্ছে আমাদের স্টেমেন। আচ্ছা, সেখানে আমি পিস্টিল বলে দিয়েছিলাম, পিস্টিলটা অ্যাকচুয়ালি কিন্তু ভুল, একটু মিস্টেক হয়েছে, একটু ক্লিয়ার করে নিই আমরা, যে এখানে যে আমরা পিস্টিল বলেছিলাম এটা কিন্তু ভুল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেমেন। ওকে, একটু গড়বড় হয়েছে, এটা হচ্ছে আমাদের স্টেমেন, আর এটা তুমি পিস্টিল। চলো, তো এই যে আমরা পুংস্তবক বললাম, পুংস্তবককে দেখতে এই যে এই জিনিসটা দেখো, এই যে এরকম একটা জিনিস আছে আর এরকম একটা দণ্ডাকার অংশ, মানে এটাকে যদি এইভাবে দেখি, এরকম একটা দণ্ড, তার উপরে এরকম হয়ে আছে, ঠিক তো? এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের পুংস্তবকের অংশ। পুংস্তবকের দুটো অংশ, এই যে অংশটা দেখছো দণ্ডাকার অংশটা, এটাকে বলা হচ্ছে পুংদণ্ড, এটাকে বলা হয় পুংদণ্ড বা ফিলামেন্ট, পুংদণ্ড বা ফিলামেন্ট। আর এই যে অংশটা দেখছো এটাকে বলা হচ্ছে আমাদের পরাগধানী, পরাগধানী বা অ্যান্থার, পরাগধানী বা অ্যান্থার। তো নাম শুনে বুঝতে পারছো এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে আমাদের পরাগরেণু তৈরি হবে। আর পুংদণ্ডটা আমার এই পরাগধানীকে ধরে রেখেছে। ওকে, তাহলে আমাদের দুটো অংশ হলো পুংদণ্ড আর পরাগধানী। পুংদণ্ড হয়ে যাচ্ছে আমাদের সরু অংশ যা পরাগধানীকে ধরে রেখেছে, আর পরাগধানী হচ্ছে অ্যান্থার যেটা পরাগরেণু সৃষ্টি করছে। আর এই পরাগরেণুর মধ্যে আমাদের শুক্রাণু থাকে, যেটা আমাদের ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হয়, যে ফল সৃষ্টি করে, বীজ সৃষ্টি করে। তাহলে পরাগরেণু উৎপাদন করে উদ্ভিদে নিষেকে সাহায্য করে। হলো, এটা হচ্ছে পুরুষ পার্ট। এবার স্ত্রী পার্টের নাম কি? স্ত্রী পার্ট, এখনো স্ত্রী পার্ট শুরু হয়নি। হ্যাঁ, স্ত্রী পার্ট কিন্তু শুরু হয়নি বাবা, এখনো আছে। পুংকেশরের কি না ধরন কেমন টাইপের হয় দেখো, একটু অদ্ভুত লাগছে না? দেখো, পুংকেশরকে আমরা তিনটা টাইপে ভাগ করতে পারি, মানে পুংকেশরগুলো কিভাবে জুড়ে আছে, বুঝছে, কিভাবে নিজেদের মধ্যে জুড়ে আছে তার উপর ভিত্তি করে আমরা একে তিন ভাগে ভাগ করতে পারি। দেখো,
যদি পুংদণ্ডের ভিত্তিতে ভাগ করি তাহলে অনেক সময় হয় কি, সমস্ত পুংকেশরের সমস্ত পুংদণ্ড একসঙ্গে যুক্ত হয়ে একটা গোচ্ছা তৈরি করে। যখন সবাই একসঙ্গে জুড়ে আছে তখন তাকে বলবো আমরা কি, এটা একগুচ্ছ লাগছে তো, এটা এই জন্য একে বলবো মনোডেলফাস। এখানে ডেলফাস মানে মনে রাখতে পারো, এখানে যে ডেলফাস লেখা আছে, এই যে ডেলফাস মানে বলে মনে রাখতে পারো যে পুংদণ্ড। এখানে পুংদণ্ড ভেবে নাও, পুংদণ্ড ভেবে নাও এটাকে, বুঝছো, মনে রাখার জন্য। তাহলে যখন একটা গুচ্ছ করছে তখন হচ্ছে আমার মনোডেলফাস। যখন দেখো এটা একটা গুচ্ছ হয়েছে আর এটা একটা বেরিয়ে আছে, মানে বললে কি হচ্ছে, দুটো হচ্ছে তো এখানে, এটা একটা গুচ্ছা এটা একটা, তাহলে দুটো হলে ডাই হয়, তার নাম হবে ডাইডেলফাস। উদাহরণ কি, মটর। আর যদি আমার এমন হয় যে অনেকগুলো গুচ্ছা হয়ে যাচ্ছে, এটা একটা গুচ্ছ হয়েছে, এটা একটা গুচ্ছ হয়েছে, এ একটা গুচ্ছ হয়েছে, এ একটা গুচ্ছ হয়েছে, এখানে একটা গুচ্ছ হয়েছে, এখানে একটা গুচ্ছ হয়েছে, কতগুলো গুচ্ছ, অনেক গুচ্ছ 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 হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে আমাদের কিনা পলিডেলফাস। একটা হলে আমার মনো, দুটো গুচ্ছ হলে আমার ডাই, আর অনেকগুলো হলে তাকে বলবো আমরা কি না, পলিডেলফাস। পলিডেলফাসের উদাহরণ হচ্ছে আমাদের লেবু, মনোডেলফাস হচ্ছে আমাদের জবা, আর ডাইডেলফাস হচ্ছে আমাদের মটর। ওকে, এটা হচ্ছে পুংদণ্ড যখন যুক্ত হয়ে থাকে। এবার দেখি যে পরাগধানী যুক্ত হলে কি অবস্থা হয়। যখন পরাগধানীগুলো যুক্ত থাকে একসঙ্গে, দেখো এখানে কিন্তু পুংদণ্ড আলাদা আছে, পরাগধানীগুলো যুক্ত হয়ে আছে, এই যে এই স্ট্রাকচারটা পরাগধানী যুক্ত হয়ে আছে। পরাগধানী যুক্ত থাকলে তাকে বলি আমরা সিনজেনেসিয়াস। কি বললাম, সিনজেনেসিয়াস। উদাহরণ কি বলবে, সূর্যমুখী। সূর্যমুখী কুমড়ো হতে পারে, কিন্তু কুমড়ো হচ্ছে যুক্ত পুংকেশর অবস্থ। হ্যাঁ, তাহলে সূর্যমুখী হচ্ছে আমাদের একটা সিনজেনেসিয়াস, উদাহরণ মনে রাখবে। আর যুক্ত পুংকেশর মানে এখানে পুংদণ্ড পরাগধানী সবাই জুড়ে গেছে। মানে ভাবো এবারে, যখন অনলি পুংদণ্ড জুড়ছে, এখানে অনলি লিখে দিই, তখন হয়ে যাচ্ছে ডেলফাস, তখন নাম হবে আমার কি না, ডেলফাস। যখন অনলি পরাগধানী হবে, অনলি পরাগধানী জুড়ছে, তখন নাম হবে কি না, সিনজেনেসিয়াস। সিনজেনেসিয়াস। আর যখন পুংদণ্ড প্লাস পরাগধানী হবে, তখন নাম হয়ে যাবে কিনা, সাইন এন্ড্রাস বা সিনএন্ড্রাস। ওকে, ডেলফাস, সিনজেনেসিয়াস আর সাইন অ্যান্ড্রাস মানে হচ্ছে সমস্ত অ্যান্ড্রোপার্ট গুলো, মানে আমার পুংদণ্ড পরাগধানী সবাই একসঙ্গে একসাথে হয়ে গেছে। সিন কথার অর্থ, এই যে সিন লেখা আছে না, দেখো এতেও লেখা আছে সিন, এতেও লেখা আছে সিন। সিন মানে হচ্ছে আমার একত্রে, সিন কথার অর্থ হচ্ছে আমার কি না, একত্রে। ওকে, তাহলে হলো আমার সাইন অ্যান্ড্রাস আর সিনজেনেসিয়াস। এবারে আছি আমাদের স্ত্রী স্তবক, মানে আমাদের স্ত্রী পার্টটা, ফিমেল পার্ট। ফুলের এইটা হচ্ছে ফিমেল পার্ট, অ্যাকচুয়ালি দেখতে এরকম টাইপের বলতে পারো, এরকম পার্ট, মুন্ডুগুলো হয়ে গেল, এরকম দণ্ডের মতো হয়ে গেল, দিয়ে এরকম নিচে এইভাবে, এগুলো হচ্ছে, এইটা হচ্ছে আমাদের পুংস্তবক। এটা হচ্ছে পুংস্তবক। পুংস্তবকে যেটা দণ্ডাকার অংশটা, এই দণ্ডাকার অংশটা, এটাকে বলা হচ্ছে আমাদের স্টিগমা, স্টাইল, বা যাকে বলবো গর্ভদণ্ড। এটাকে বলবো গর্ভদণ্ড, মানে এইটা, এই পার্টটা এখানে লেখা আছে, এখানে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে গর্ভদণ্ড। এই যে মুন্ডু পার্টটা, এটা হচ্ছে গর্ভমুণ্ড বা স্টিগমা, যেহেতু মুন্ডু আছে তাই মুন্ড। আর নিচে যে এই পার্টটা, খোলা পার্টটা, এটা হচ্ছে আমাদের ডিম্বাশয় বা গর্ভাশয়। এটা হচ্ছে ডিম্বাশয় বা গর্ভাশয়, এখানে দেখিয়ে দিচ্ছি,
ছয়। আর তার ভেতর আছে কি ওভিউলস, মানে এই যে গোল গোল গুলো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের ওভিউলস। আর এই ওভিউলস মানে হচ্ছে এরা হচ্ছে ডিম্বক, এগুলো হচ্ছে আমাদের ফুলের ডিম্বক। ওকে, তাহলে আমাদের স্ত্রীস্তবকের তিনটা পার্ট হলো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর হচ্ছে আমাদের গর্ভাশয়। আর স্ত্রীস্তবককে আমরা কি বলে থাকি? স্ত্রীস্তবককে বলে থাকি গাইনোইসিয়াম। দেখো, অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ আর গাইনো মানে হচ্ছে স্ত্রী। যেমন আমরা গাইনোকোলজি বলি না, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তাহলে গাইনো মানে হচ্ছে আমার কি? ফিমেল। ওকে, অ্যান্ড্রো মানে মেল, গাইনো মানে ফিমেল। অনেক সময় একে আমরা কার্পেল বা পিস্টুলে বলে থাকি, কার্পেল বা পিস্টুলে বলে থাকি। ওকে, আর কাজ কি? তো এর মধ্যে আছে ডিম্বাশয় আর ডিম্বক। নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক পরিণত হয় বীজে। ওকে, আচ্ছা, এবারে যেরকম আমরা সেখানে দেখলাম যে পুংস্তবকের যেমন ধরন, এবারে এসে যায় আমাদের স্ত্রী স্তবকের ধরন। স্ত্রী স্তবকের ধরনেও সেরকম সংযুক্তি আসবে। দেখো, যদি একটা গর্ভপত্র থাকে, মানে একটাই, জাস্ট একটা গর্ভপত্র আছে, তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো মনোকার্পিলারি। গর্ভপত্র মানে হচ্ছে কার্পেল, একটা থাকলে মনো, তাহলে মনোকার্পিলারি। যদি আরো থাকে, এক্সট্রা আরো অনেকগুলো আছে দেখতে পাচ্ছ, যেমন এখানে গর্ভকেশরগুলো আলাদা আছে, বুঝেছে? গর্ভকেশরগুলো আলাদা আছে কিন্তু অনেকগুলো আছে। দেখো, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, আবার এটা একটা আলাদা, কিন্তু আছে অনেকগুলো। একে বলবো আমরা অ্যাপোকার্পাস। বুঝেছে? একে বলবো আমরা অ্যাপোকার্পাস বা বিচ্ছিন্ন গর্ভকেশরধারী। তিনটা গর্ভকেশর আলাদা, এর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এই ক্ষেত্রে দেখো তিনটাই আছে কিন্তু এরা একসাথে আছে, এরা একসাথে আছে। এই রকমের অবস্থাকে বলবো আমরা সিনকার্পাস। সিন মানে একত্রে আছে, কার্পেলগুলো একত্রে আছে, নাম হবে সিনকার্পাস। কার্পেলগুলো আলাদা আছে, নাম হচ্ছে অ্যাপোকার্পাস। আর একটাই আছে, তার নাম হবে মনোকার্পাস। আর যদি অনেকগুলো থাকে তাহলে পলিকার্পাস হয়ে যাবে বা মাল্টিকার্পিলারি হয়ে যাবে। ওকে, উদাহরণগুলো মনে রাখবে। আমি যদি মনোকার্পিলারি বলি তাহলে হচ্ছে আমার মটর, যদি অ্যাপোকার্পাস বলি তাহলে হচ্ছে আমাদের চাপা, এটা হচ্ছে চাপার উদাহরণ। আর যদি আমরা সিনকার্পাস বলি সেটা হবে টমেটোতে পাওয়া যায়। আর মাল্টিকার্পিলারি মানে অনেকগুলো গর্ভকেশর যদি থাকে তাহলে সেটা হবে আমার জবা। ওকে, বোঝা গেল জিনিসটা? মনোকার্পাস, অ্যাপোকার্পাস, সিনকার্পাস, এখানে মুক্ত থাকবে, এখানে সবাই একসঙ্গে যুক্ত থাকবে। তাহলে এই গেল আমাদের স্ত্রী স্তবকের ধরন। এবারে আসি যে পুষ্পাক্ষের উপর কিভাবে আমার গর্ভপত্রটা আছে আর বাকি স্তবকগুলো কিভাবে সাজিয়ে থাকে। দেখো, তার উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করি। আমরা পুষ্পাক্ষের উপর ভিত্তি করে আমরা গর্ভপত্রের অবস্থানকে তিন ভাগে ভাগ করি। কি কি? গর্ভপাদ, গর্ভকোটি, গর্ভশীর্ষ, এপিগাইনাস, হাইপোগাইনাস আর হচ্ছে পেরিগাইনাস। প্রথমে আসছে গর্ভপাদ। গর্ভপাদ এইভাবে ভাঙবে, গর্ভ একটা আর পাদ একটা, দুটো পার্ট তো এদের, গর্ভ একটা পাদ একটা। তাহলে গর্ভ থাকবে উপরে, তার পাদদেশ থেকে বাকি স্তবকগুলো বেরাবে। বোঝা গেল? মানে এক্ষেত্রে যেটা পুষ্পাক্ষ হয় সেটা এরকম উত্তলাকৃতি হয়। তার উপর এখানে আছে আমার গর্ভকেশর, মানে গর্ভপত্র পাটটা, এটা ধরো গর্ভপত্র। বাকি স্তবকগুলো তার নিচ থেকে স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের যত দলমণ্ডল আছে, বৃতি আছে এখানে। তাহলে এইরকম অবস্থাকে, যেখানে গর্ভের নিচ থেকে, পাদদেশ থেকে সমস্ত স্তবকগুলো তৈরি হচ্ছে, এই রকমের অবস্থাকে বলা হচ্ছে গর্ভপাদ বা হাইপোগাইনাস। হাইপো মানে নিচে, গাইনাস মানে হচ্ছে এখানে গর্ভপত্র। ওকে, পুষ্পাক্ষ উত্তল, পুষ্পাক্ষ উত্তল, গর্ভপত্র পুষ্পাক্ষের শীর্ষে অবস্থিত, গর্ভপত্র পুষ্পাক্ষের শীর্ষে অবস্থিত, এটা গর্ভপত্র। গর্ভপত্র আর কি? পুংস্তবক, দলমণ্ডল, বৃতি, এগুলো সব পর্যায়ক্রমিকভাবে নিচ থেকে সাজানো হয়েছে, নিচ থেকে হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের গর্ভপাত। আচ্ছা, উদাহরণ কি বলবে? উদাহরণ বলবে তোমরা জবা, বেগুন বলতে পারো। এবারে আসি আমাদের পেরিগাইনাস বা গর্ভকোটি। কোটি মানে কোমর, তাই না? তো গর্ভকোটি মানে হচ্ছে এখানে যে পুষ্পাক্ষটা হবে হালকা অবতল হবে, পুষ্পাক্ষ হালকা অবতল হবে। আর এখানে এটা গর্ভপত্র আছে দেখতে পাচ্ছ, গর্ভপত্র এটা আমাদের। আর সাইড থেকে, এই সাইড থেকে তৈরি হচ্ছে আমার বাকি যে স্তবকগুলো সাইড থেকে আছে। এখানে বৃতি আছে,
আমার দলমণ্ডল এগুলো আছে। তাহলে এখানে পুষ্পাক্ষটা পেয়ালা আকৃতি, মানে কাপের কাপ শেপড। আর এতে আমার পুষ্পাক্ষর সাইড মানে গর্ভপত্রের পাশ থেকে আমার বা কোটি রিজন বা আমাদের যেখানে বলছি কোমরের এলাকা, ওই সেন্সে কোমরের এলাকা থেকে আমার বাকি স্তবকগুলো তৈরি হচ্ছে। এই যে এই এরিয়া থেকে এইরকম অবস্থাকে বলা হচ্ছে কিনা গর্ভকোটি বা পেরিগাইনাস। উদাহরণ কি বলবে? গোলাপ, অপরাজিতা, গোলাপ, এই যে পাবলিক গোলাপ আবার বের করেছি আবার দেখো, হ্যাঁ গোলাপ বা আর হচ্ছে অপরাজিতা, এগুলো হচ্ছে আমাদের গর্ভকোটি। এবারে আসছে আমাদের কিনা এপিগাইনাস অবস্থা বা গর্ভশীর্ষ। গর্ভশীর্ষ মানে স্তবকগুলো হবে গর্ভের শীর্ষদেশ থেকে, এইভাবে মনে রাখবে। গর্ভপাতের ক্ষেত্রে স্তবকগুলো গর্ভের পাত থেকে তৈরি হবে, গর্ভশীর্ষে স্তবকগুলো গর্ভের শীর্ষ থেকে তৈরি হবে। মানে এক্ষেত্রে যে পুষ্পাক্ষ হবে সে অনেকটা গভীর হবে, আর গভীরে একদম ভেতরের দিকে অবস্থান করবে আমাদের গর্ভপত্র, আর উপর দিক থেকে বাকি স্তবকগুলো আমার তৈরি হচ্ছে, উপর দিক থেকে বাকি স্তবকগুলো তৈরি হচ্ছে। তাহলে গর্ভের শীর্ষ থেকে তৈরি হচ্ছে, নাম হচ্ছে গর্ভশীর্ষ। পুষ্পাক্ষ পেয়ালার মতো গহ্বরযুক্ত, পুষ্পাক্ষের গহ্বরে আবৃত অবস্থা থাকে, গর্ভকেশর পুষ্পাক্ষের দ্বারা আবৃত অবস্থা থাকে। আর কি পুংকেশর, দলমণ্ডল, বৃতি, এগুলো আমাদের গর্ভকেশরের উপরে অবস্থান করে, গর্ভকেশরের উপরে অবস্থান করে। এটাকে বলা হচ্ছে আমাদের কি না গর্ভশীর্ষ হলো। উদাহরণ আমাদের সূর্যমুখী, কুমড়ো এগুলো হতে পারে। এবারে আসি ফুলের প্রকার ভেদে, যেখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন প্রায় আসে উদাহরণ হিসেবে। অবশ্যই উদাহরণ এখানে বাবা প্রচুর বিরক্ত করবে, হ্যাঁ, তো সেটা নিয়ে ঘাবড়াবে না। তো আমরা গঠনের ভিত্তিতে উদ্ভিদের ফুলকে 3 ভাগে ভাগ করছি, 3 ভাগে না, আরো অনেক ভাগ পাবো পরে আমরা। প্রথম হচ্ছে আদর্শ ফুল। আদর্শ ফুল মানে তার সমস্ত স্তবকগুলোই রয়েছে, মানে আমাদের ফুলে পুষ্পাক্ষের উপর সমস্ত স্তবকগুলো সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে পুরো আদর্শভাবে, তাকে বলা হচ্ছে আমার আদর্শ ফুল। এতে আমার বৃতি, দলমণ্ডল, পুংকেশর, স্ত্রীকেশর সবকিছুই আছে, পুষ্পাক্ষ আছে, পুষ্পবিন্ত আছে, সবকিছু আছে, একটা ফুলে যা যা থাকা চাই, তাকে বলা হচ্ছে আদর্শ ফুল। যেমন জবা ভালো, জবার সব জায়গায় উদাহরণ তুমি লাগিয়ে দিতে পারছো, হ্যাঁ না, আদর্শ জায়গাতে জবা আছে আমাদের মিস্টার জবা। আর সম্পূর্ণ ফুল মানে তার চারটা স্তবকে উপস্থিত, মানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, স্ত্রীকেশর সবকিছু এখানে উপস্থিত। একে বলা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার বা সম্পূর্ণ উদ্ভিদ, সম্পূর্ণ পুষ্প, যেমন হচ্ছে জবা। আর অসম্পূর্ণ মানে নিশ্চয়ই কিছু একটা বা দুটো মিসিং আছে, একটা বা দুটি স্তবক মিসিং থাকলে তাকে বলা হবে আমাদের কি না ইনকমপ্লিট ফ্লাওয়ার বা অসম্পূর্ণ ফুল। ওকে, এবারে দেখো রজনীগন্ধার ক্ষেত্রে বৃত্তীয় দলাংশ নেই, আর কুমড়ো ফুলের ক্ষেত্রে পুংস্তবক বা স্ত্রীস্তবক থাকে না। মানে এদের ক্ষেত্রে কুমড়ো ফুলটা অ্যাকচুয়ালি একলিঙ্গ ফুল হয়, মানে এদের একই গাছে একবার পুরুষ ফুল তৈরি হয়, একবার স্ত্রী ফুল তৈরি হয়। পুরুষ ফুলে স্ত্রী পার্ট থাকবে না, স্ত্রী ফুলে পুরুষ পার্ট থাকবে না। কিন্তু জবা ফুল কিন্তু আমাদের উভয়লিঙ্গ ফুল, জবা ফুলের মধ্যে স্ত্রী পার্ট আর পুরুষ পার্ট দুটোই থাকে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 3টা প্রকারভেদ। আরো কি আছে? জনন স্তবকের উপস্থিতির উপর নির্ভর করে আমরা ফুলকে আবার 3টা ভাগে দেখতে পাচ্ছি, ভাগ করেছি। তো হয় একলিঙ্গ ফুল হবে, নাহলে উভয়লিঙ্গ ফুল হবে, নাহলে ক্লীব ফুল হবে। একলিঙ্গ ফুল মানে যাদের হয় পুংকেশর থাকবে, নাহলে স্ত্রীকেশর থাকবে, মানে হয় পুংস্তবক নইলে স্ত্রীস্তবক, যে কোনো একটা থাকবে, তাকে বলা হচ্ছে কি আমাদের একলিঙ্গ ফুল বা আমাদের ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, যাদের দুটো স্তবক উপস্থিত, মানে পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে, সেরকম ফুলকে আমরা বলবো কি উভয়লিঙ্গ ফুল, দুটো লিঙ্গ উপস্থিত রয়েছে। যেমন আমাদের জবা রয়েছে উভয়লিঙ্গ ফুল, ধুতুরা রয়েছে উভয়লিঙ্গ ফুল। জবা লিখে দিই, জবা কতগুলো ফুল দেখো, জবা আদর্শ ফুল, জবা সম্পূর্ণ ফুল, জবা উভয়লিঙ্গ ফুল, কত জায়গায় জবা আছে। আর একটা ফুল যেটা তোমরা হয়তো দেখে থাকবে না, আমিও দেখে থাকিনি, যারা দেখেছো ভালো কথা, গ্রামের দিকে বেশি মানুষ দেখতে পাবে এগুলোকে, সেটা হচ্ছে ওল গাছের ফুল। এই গাছের না পুংস্তবক আছে না স্ত্রীস্তবক আছে, মানে থাকলেও নিষ্ক্রিয় আছে। এইরকম ফুলকে বলা হবে নিউটার ফ্লাওয়ার বা ক্লীব পুষ্প। ওকে, তো ওল ফুল আমি তো কোনোদিন দেখিনি বাবা, এটা কিরকম ফুল, তো তোমরা হয়তো দেখে রাখতে পারো যারা গ্রামের দিকে থাকবে। আচ্ছা, পুষ্পপত্রের আকৃতির এবং বিন্যাসের ভিত্তিতে আমাদের ফুল ক প্রকার। এবারে জবা ফুল দেখবে খুব সুন্দর সাজানো গুছানো আছে,
তার প্রত্যেকটা স্তবকের গঠন একই রকম দেখতে লাগে। ওকে, দলমণ্ডলগুলো দেখো সবাইকে একই রকম দেখতে, গর্ভমুণ্ডগুলো সবাইকে একই রকম দেখতে, এদেরকে সবাইকে একই রকম দেখতে। তাহলে প্রতিটি স্তবকের পুষ্পপত্র সহ সমান আকার ও আকৃতির হয় সমাঙ্গ ফুল, যেগুলো সম অঙ্গের ফুল সবগুলো একই রকম দেখতে, একে বলা হচ্ছে রেগুলার ফ্লাওয়ার বা সমাঙ্গ ফুল। যেমন জবা। অসমাঙ্গ ফুল মনে হচ্ছে এদের সবকিছু উল্টাপাল্টা, মানে আকার আকৃতি সবার অসমান টাইপের, এটাকে বলা হচ্ছে আমাদের কি না অসমান ফুল বা আমাদের ইরেগুলার ফ্লাওয়ার। যেমন ধুতরা ফুল একটা আছে, ধুতরা বললাম, ধুতরা ফুল বললাম, অপরাজিতা। অপরাজিতা পাপড়িগুলো দেখবো সবাই কিন্তু একই শেপের নয়, হয় না, তো তাদের হচ্ছে আমাদের ইরেগুলার ফুল বা আমাদের অসমাঙ্গ ফুল। ওকে, সমাঙ্গ মানে সবার অঙ্গগুলো একই রকম সম টাইপের, একই রকম একই আকার আকৃতির হবে। অসমাঙ্গের ক্ষেত্রে কি হবে না আমাদের আকার আকৃতি আলাদা হবে। ওকে, আচ্ছা, এবারে আমি যদি প্রতিসম, এক প্রতিসম এইসব ভিত্তিতে ভাগ করি, মানে প্রতিসমতার ভিত্তিতে, তাহলে ফুল ক প্রকার? প্রতিসমতার ভিত্তিতে আমাদের 3 প্রকার পাবো আমরা। এক প্রতিসম, তারপরে অপ্রতিসম, এক প্রতিসম আর বহু প্রতিসম। অপ্রতিসম মানে তুমি যতবারই একে কাটা ডাইসেকশন করো বা কাটো, এর কোনো শেপ পাবে না তুমি, মানে কোনো প্রতিসমতা পাবে না, ঠিক আছে? একে বলা হচ্ছে অপ্রতিসম ফুল। অপ্রতিসম ফুলের উদাহরণ কি? কলাবতী। এই গাছটা এই ফুলের গাছটা সেই বিভিন্ন ডোবাতে বা খালের উপর এই ফুলের গাছ দেখে থাকবে তোমরা, একে বলা হচ্ছে কলাবতী। ওকে, আর এক প্রতিসম মানে কি? তুমি যদি একবার কাটো তাহলে একদিকে প্রতিসমতা পাবে, একদিকে কাটলে একদিকে প্রতিসমতা পাবে, একে বলা হচ্ছে এক প্রতিসম বা জাইগোমরফিক ফ্লাওয়ার, যেমন হচ্ছে অপরাজিতা। আর বহু প্রতিসম মানে হচ্ছে তুমি যেদিক থেকে কাটো না কেন তুমি একটা প্রতিসমতা পেয়ে যাবে, ঠিক আছে? সমান দুভাগে তুমি ভাগ করতে পারবে। ওকে, এটাকে বলা হচ্ছে আমার না বহু প্রতিসম। এটা অত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না এখানে, এখানে একটু সাইড থেকে করলে এই ফুলটাকে ভালো করে বোঝা যায় যে অপরাজিতা কেন আমার এক প্রতিসম হচ্ছে। ওকে, তাহলে একে বলা হচ্ছে কি আমাদের না বহু প্রতিসম বা অ্যাক্টিনোমরফিক। এটা হচ্ছে জাইগোমরফিক, এটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক্যাল ফ্লাওয়ার। ওকে, এরপরে এবার চলে আসি আমাদের যে পরাগধানী গঠন আমাদের বইতে যেটা আছে সেটা কি আমাদেরকে পড়তে হবে, পরাগধানী বা অ্যান্থার। ওকে, আমরা শুধুমাত্র পুংস্তবক পড়ছিলাম, এখানে পড়বো পুংস্তবকের যে উপরের পার্টটা, মানে এই যে পার্টটা, এটা যেটা দেখছিলাম, এইটাকে আমাদেরকে পড়তে হবে। এটাকে যদি তুমি এরকম সাইড বাই সাইড কাটো তাহলে ভেতরটা এরকম দেখতে লাগে, এটা সাইড বাই সাইড কাটলে ভেতরটা এরকম দেখতে লাগবে, এরকম টাইপের দেখতে লাগবে। ওকে, এইভাবে দেখো এরকম লাগছে না? এটাকে বলা হচ্ছে আমাদের পরাগধানীর অন্তর্গঠন। এর ভেতরে থলির মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এই থলির মতো অংশের মধ্যেই আমাদের থাকে কে না আমাদের থাকে পরাগধানী। এই থলির মতো অংশতে আমাদের থাকে কে না পরাগধানী। যখন দরকার পড়বে এইটা বাস্ট হবে, দিয়ে পরাগরেণুগুলো বেরিয়ে যাবে, এর মধ্যে পরাগধানীর মধ্যে থাকে পরাগরেণু। এই যে এইখান থেকে ফাটলটা ধরে দিয়ে সব রেণুগুলো বাইরে বেরিয়ে আসে, পোলেন স্যাক্স আর পোলেন গ্রেনস। এটা হচ্ছে পোলেন স্যাক মানে পরাগথলি, আর এগুলো হচ্ছে সব রেণু। তো পরাগধানী যদি গঠন বলি তাহলে আমাকে পরাগধানীর একটা ছবি আঁকতে হবে। পরাগধানী যদি ছবি দেখি আমরা তাহলে একে দেখতে এই টাইপের হয়। ওকে, তো প্রথমে আসি এর খণ্ড সংখ্যাতে। খণ্ড সংখ্যা কি কি থাকবে না, একটা পরাগধানীকে ধরো আমি, এইটা হচ্ছে আমার পরাগধানী, এইটা হচ্ছে আমার পরাগধানী, একে যদি আমি মাঝখান থেকে ভাঙি কটা খণ্ড হচ্ছে? একটা খণ্ড, দুটো খণ্ড। তাহলে এই রকমের পরাগধানীকে আমরা বলে থাকি বাইলোব বা 2 খণ্ডওয়ালা। আর প্রত্যেক খণ্ডে দেখো 1 2 3 4 দুটো দুটো করে আমাদের পরাগথলি রয়েছে। যেহেতু এই দুটো খণ্ডওয়ালা পরাগধানীতে 4টা পরাগথলি থাকে, এই জন্য একে বলা হচ্ছে টেট্রা স্পোরাঞ্জিয়েট। টেট্রা মানে 4, আর স্পোরাঞ্জিয়েট যেহেতু আমাদের স্পোর তৈরি করছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এদের একটাই থাকে, মানে একে শুধু জাস্ট দুটো ভাগে মানে একটা খণ্ড রয়েছে, একটা খণ্ডে মানে দুটো পরাগথলি রয়েছে। এই রকমের অবস্থাকে বলা হচ্ছে আমাদের কি না বাইস্পোরাঞ্জিয়েট। ওকে, আর কি আসি? থিকাস। থিকাসে মানে হচ্ছে বলো যে ডাইথিকাস মানে তার দুটো খণ্ড রয়েছে, আর দুটো খণ্ড মানে 4টা লোব রয়েছে, তাহলে দুটি খণ্ডযুক্ত পরাগধানী, এই 4টা লোব রয়েছে, মোট টোটাল 4টা পরাগথলি। এই জন্য একে বলা হয় আমাদের টেট্রাস্পোরাঞ্জিয়েট, টেট্রাস্পোরাঞ্জিয়েট বলা হয় থাকে। আর উদাহরণ কি বলবো? সরষে। আর যদি
ওই যেটা বললাম, যদি একটা থাকে, একটা খণ্ড থাকে, তাকে বলবো মনোথিকাস, তার দুটো লোব থাকবে, মানে বাইস্পোরাঞ্জিয়েট। ঠিক আছে, জবার ক্ষেত্রে দেখা যায়। স্টোমিয়ামটা কি জিনিস? এই যে দেখছো, এই যে এটা বাঁকের মতো আছে, এটাকে আমরা বলে থাকি কি? এটাকে আমরা বলে থাকি স্টোমিয়াম। কি কাজ করে স্টোমিয়াম? স্টোমিয়াম এই জায়গা থেকে ফাটল সৃষ্টি হয়। যখন পরাগধানী যখন ম্যাচিওর হয়ে যায়, তখন এইখান থেকে ফাটল সৃষ্টি হয়, দিয়ে এখান থেকে রেণুগুলো বেরিয়ে যায়। এটাই হচ্ছে আমাদের কিনা স্টোমিয়াম। ওকে, স্টোমিয়াম থেকে তাহলে পরাগধানী পরিণত হলে এই স্টোমিয়ামের মাধ্যমে পরাগধানী রেণুগুলো বেরিয়ে যায়। আচ্ছা, স্তর যদি বলি, স্তরের ক্ষেত্রে আমাদের অনেকগুলো স্তর রয়েছে এখানে। সবচেয়ে বাইরের যে লেয়ারটা, এটাকে বলা হচ্ছে এপিডার্মিস। পরাগধানীর সবচেয়ে বাইরের লেয়ারকে বলা হচ্ছে এপিডার্মিস। ওকে, অবভিয়াসলি কাজ হবে আমাদের পরাগরেণুকে রক্ষা করা। তার পরের লেয়ারটার নাম হচ্ছে এন্ডোথিসিয়াম। দেখো এখানে একটা গাঢ় রঙের একটা অংশ দেখতে পাচ্ছ, যদি একটু বড় করি, এটাকে যদি একটু বড় করে দিই, তাই দেখো, আশা করি দেখতে পাচ্ছ এবারে। এই যে পার্টটা, এগুলো 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 এই লেয়ারটা হচ্ছে আমাদের কিনা এন্ডোথিসিয়াম। এন্ডোথিসিয়াম সেই বহিঃস্থকের নিচে এক সারি কোষ স্তর, যেটা আমাদের অবভিয়াসলি সাহায্য করছে কিসে না, এখানে যে স্টোমিয়ামটা আছে, স্টোমিয়ামের সাথে এও বাস্ট হয়ে যায়, দিয়ে পরাগরেণুকে বাইরে বের করে দিতে সাহায্য করে। ওকে, তারপরে লেয়ার, আর তারপরে দেখতে পাচ্ছ তারপরে দিয়েছে স্টোমিয়ামের কথাটা। এরপর আছে কি আমাদের না মধ্যস্তর। মধ্যস্তর মানে কোনটা? মধ্যস্তর মানে হচ্ছে, দেখো যদি আর একটু বড় করে দেখাই তোমাদেরকে, দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের কিনা মধ্যস্তর। এই যে এটা হচ্ছে আমাদের কিনা মধ্যস্তর। মধ্যস্তর মানে এখানে আমাদের কারটার মধ্যে আছে, এটা এটা ঠিক এপিডার্মিস শেষ হলো, এন্ডোথেসিয়াম শেষ হলো, তারপরে আমাদের ট্যাপেটামের মাঝখানে আছে। বাবু ট্যাপেটাম কি? ট্যাপেটাম সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এই যে দেখতে পাচ্ছ পরাগথলি, পরাগথলির ভেতরের যে এই লেয়ারটা, এটাকে বলা হচ্ছে আমাদের ট্যাপেটাম। ট্যাপেটাম, এটা কিন্তু একদম ভালো করে আমাদেরকে পড়তে হবে। ট্যাপেটামটা কি করে? এর ভেতরে আছে আমাদের স্পোরোজেনাস টিস্যু। মানে আমি যদি এরকম দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের স্পোরোজেনাস টিস্যু। এর মধ্যে আমাদের স্পোর তৈরি হয়, মানে রেণুধর কলা। একে বলা হয় আমাদের কি না রেণুধর কলা। রেণুধর কলা। আর ট্যাপেটাম থাকে কোথায়? রেণুধর কলার বাইরের যে লেয়ারটা, তাকে বলা হচ্ছে ট্যাপেটাম। ওকে, তো ট্যাপেটামের কিন্তু অনেক কাজ আছে, সেই কাজগুলো এবার দেখে নেওয়া যাক একটু। আগে প্রকারভেদে আসি। ট্যাপেটাম আমাদের দু প্রকারের হয়, এই লেয়ারটা দু প্রকারের হয়। একটাকে বলা হচ্ছে ক্ষরণকারী ট্যাপেটাম, আর একটাকে বলা হচ্ছে অ্যামিবয়েড ট্যাপেটাম। ক্ষরণকারী ট্যাপেটাম থেকে আমার ক্ষয়িত হয় স্পোরোপোলেনিন, পোলেনকিট ক্ষয়িত হতে পারে, এগুলো ক্ষয়িত হতে পারে। আর এগুলো আমাদের বিভিন্ন, তারপর ক্যালেস তৈরি ক্ষয়িত হতে পারে। এগুলো আমাদের কি করে না, পুষ্টি পদার্থ ক্ষরণ করে পরাগরেণু পরিণতিকালে এগুলো বিনষ্ট হয়ে যায়। আর অ্যামিবয়েড গুলো সেগুলো পরাগরেণুকে পুষ্টি যোগান দেয়। মানে কোশ্চেন হচ্ছে পরাগরেণুকে পুষ্টি প্রদানকারী স্তরের নাম কি? ট্যাপেটাম। ওকে, আচ্ছা, আর কি ট্যাপেটাম স্তরে আর কি কাজ? ট্যাপেটাম স্তর থেকে একটা বিশেষ পদার্থ ক্ষয়িত হয়, তাকে বলে স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন কি করে? পরাগরেণুকে একটা টাফ লেয়ার দেয় বাইরে, এর ফলে পরাগরেণু ধ্বংস হয় না, সহজে ধ্বংস হয় না। আর কি, এখান থেকে একটা পদার্থ ক্ষয়িত হয়, তাকে বলে পোলেন কিট। পোলেন কিট কি করে? চটচটে পদার্থ হয়, কোনো কীটপতঙ্গ এসে যদি বসে, তাহলে কীটপতঙ্গের গায়ে পরাগরেণু আটকে যেতে পারে, তো সেটা ক্ষয়িত করে। ক্যালেজ নামে একটা পদার্থ ক্ষয়িত করে, যেটা কি করে? আমাদের পরাগরেণু মুক্তি করতে সাহায্য করে। তাহলে কি কি পড়লাম আমরা? কি কি পড়লাম তাহলে? এক হচ্ছে স্পোরোপোলেনিন, আর একটা হচ্ছে ক্যালেজ। এই দুটো নামটা মনে রাখলে। আর একটা হবে আমাদের পোলেন কিট, আর একটা আমাদের পোলেন কিট। এটা এই নামটা মনে রাখবে, পোলেন কিট। আর পরাগরেণুকে পুষ্টি পদার্থ সরবরাহ করে, যেটা বললাম তোমাদেরকে। তাহলে এই হচ্ছে আমাদের ট্যাপেটাম স্তরের কাজ। ট্যাপেটাম স্তরের পর আসছে কি আমাদের পরাগরেণু গঠন। দেখো পরাগরেণু তোমরা এমনি দেখতে পাবে না, অনেক ছোট হয়, তো তোমরা একটা কাজ করতে পারো, একটা ব্ল্যাক আর্ট পেপার নিলে, তার উপর একটা ফুলের রেণুকে নিয়ে এরকম, মানে ফুলকে নিয়ে এরকম ঝাড়লে, দেখবে হলুদ 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 তোমার পরাগরেণু গিয়ে পড়বে তার উপর। তো পরাগরেণুর গঠন যদি দেখি ভেতর থেকে, আণুবীক্ষণিক গঠন, তাহলে এর এরকম বাইরে একটা গোলাকার টাইপের হয়, দুটো স্তর থাকে। এই পরাগরেণুর বাইরে
যে স্তর থাকে তাকে বলি আমরা স্পোরোডার্ম। স্পোরো কথা অর্থ হচ্ছে রেণু থেকে, স্পোর মানে এখানে রেণু, আর ডার্ম মানে হচ্ছে আমার কি, ডার্ম মানে হচ্ছে আমার ত্বক। তাহলে স্পোরোডার্ম কথা অর্থ হচ্ছে রেণুর ত্বক বা রেণুর প্রাচীর। এই স্পোরোডার্মকে আমরা দুভাগে ভাগ করি। এই স্পোরোডার্ম একে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের বাইরের দিকে যেটা থাকবে তাকে বলা হবে এক্সাইন, আর যেটা ভেতরের দিকে থাকে তাকে বলা হচ্ছে ইনটাইন। মানে এক্স মানে আউট, ইন মানে হচ্ছে ইন। এই যে এই বাইরের লেয়ারটা হচ্ছে আমার এক্সাইন, আর এই ভেতরের লেয়ারটা হচ্ছে আমাকে না ইনটাইন। ওকে, আবার তুমি এই যে এক্সাইন যেটা বলছি, এক্সাইনের আবার দুটো ভাগ আছে। একদম বাইরের দিকেটা হচ্ছে আমাদের এক্সাইন, আর একদম ভেতর তার ভেতরটা হচ্ছে আমাদের এন্ড এক্সাইন। ওকে, আচ্ছা কি যে তৈরি হয় বাবা, এটা তৈরি হয় আমাদের স্পোরোপোলেনিন দিয়ে। বহিঃস্তরে থাকে আমাদের স্পোরোপোলেনিন, যেটা বলছিলাম এক্ষুনি। আর ভেতরের স্তরের নাম হচ্ছে ইনটাইন। ইনটাইন কি দিয়ে তৈরি হয়? পরাগরেণুর। পরাগরেণু ইনটাইন তৈরি হয় পেক্টোসেলুলোজিক পদার্থ দিয়ে। পেক্টোসেলুলোজিক প্রকৃতির হয়, মানে পেকটিন আর সেলুলোজ মিক্স হয়ে তৈরি করে আমাদের ভেতরের স্তরটা। ওকে, তাহলে এই গেল, এই হচ্ছে আমাদের এই রেণু স্তরের কথা। আর কি না, এদের স্ট্রাকচার তো গোলাকার বললাম, এদের সাইজ কত হয়? এদের সাইজ তোমার 10 থেকে 20 মাইক্রোমিটার মতো এদের সাইজ হয়। আর বহিঃস্তরে দেখো একটা ছিদ্র মতো আছে, ফাঁক ফাঁক আছে, দেখতে পাচ্ছ, এবং একাধিক ছিদ্র এখানে এখানে এখানে। এদেরকে বলা হচ্ছে জার্মিনাল ফারো বা আমাদের জার্মিনাল পোর। জার্মিনাল ফারো বা জার্মিনাল পোর। এর ভেতর দিয়ে কে বেরায়? এর ভেতর দিয়ে বেরায় একটা নালী, যাকে বলি আমরা পরাগ নালী। যখন পরাগ রেণুর অঙ্কুরোদ্গম হয় তখন এখান থেকে একটা নালী বেরায়, তাকে বলি কিনা পরাগ নালী। ওকে, এই পরাগ নালীর মধ্যে দিয়ে আমাদের শুক্রাণুগুলো যাতায়াত করে, এই পাশ দিয়ে যায়, দিয়ে আমাদের গিয়ে পৌঁছায় আমাদের ডিম্বথলির কাছে। আর এক্সাইনের বাইরে থেকে একটা পদার্থ ক্ষরিত হয়, যেটা বলছিলাম পোলেন কিট। পোলেন কিট আমাদের চটচটে পদার্থ, যেটা আমাদের রেণুর যেগুলো আমাদের রেণুর সঙ্গে যুক্ত থাকে, আর যখন কোনো কীটপতঙ্গ এসে বসে আটকে যায়। তাহলে এই হচ্ছে আমাদের কাজ, পতঙ্গকে আকৃষ্ট করতে সাহায্য করে অবশ্য পোলেন কিট আমাদের। আচ্ছা, এবার দেখি আমার ডিম্বকের গঠন। দেখো এতক্ষণ পুংপাট দেখছিলাম, এবার দেখছি স্ত্রীপাট। স্ত্রীপাটে ডিম্বকের গঠনটা কেমন হয়। দেখো ডিম্বকের গঠনটা এই সুন্দর এরকম দেখতে, একটা যেরকম এরকম করে ট্রফি মতো টাইপের, ট্রফি এরকম হয়েছে। আচ্ছা, তো এর ভেতর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই ডিম্বাকার পার্টটা, যেটাকে বলি আমরা ডিম্বথলি বা ভ্রূণস্থলী। একদম যে নিচের পার্টটা, এটাকে আমরা বলে থাকি, এই যে একদম নিচের পার্টটা, এটাকে আমরা বলে থাকি ডিম্বক বৃন্ত। ডিম্বক বৃন্ত বা আমাদের ফিউনিকুলাস। ওকে, একদম নিচের পার্টটা, এটার সঙ্গে আমার অমরার সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে ডিম্বাণুকে, মানে ডিম্বককে। ওকে, আচ্ছা, তার উপর ঠিক পার্টটাকে বলা হচ্ছে কিনা ডিম্বক নাভি। এরকম বাঁকানো এই জায়গাটা পার্টটাকে বলা হচ্ছে ডিম্বক নাভি বা হাইলাম। ঠিক ভ্রূণস্থলীর নিচের পার্টটা, এই পার্টটা, এটাকে বলা হচ্ছে ডিম্বক মূল বা চ্যালাজা। এই নামটা মনে রাখবে, এটা যখন আমরা পরের দিকে পড়বো এই নামটা আসবে, চ্যালাজা, ডিম্বক মূল বা চ্যালাজা। তারপরে এই যে ত্বকগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলে থাকি ডিম্বক ত্বক। ডিম্বক ত্বক বা ইনটেগুমেন্ট। এর আবার দুটো স্তর আছে, যেটা বাইরের দিকে সেটা হচ্ছে আমাদের আউটার ইন্টাগুমেন্ট, যেটা ভেতর দিকে আছে সেটা ইনার ইন্টাগুমেন্ট। আর তারপরে আছে কিনা আমাদের ডিম্বক রন্ধ্র। এই যে গ্যাপটা, এটা ফুটো মতো হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে কি আমাদের ডিম্বক রন্ধ্র। তো ডিম্বক রন্ধ্রের কাজটা কি? ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে এই যে আমরা বললাম না পরাগনালী, পরাগনালী এই পাশ দিয়ে প্রবেশ করে, পরাগনালী এই পাশ দিয়ে প্রবেশ করে, বুঝছে? দিয়ে এতটা পর্যন্ত আসে, এই পাশ দিকে আমাদের দুটো শুক্রাণু এই পাশ দিয়ে ঢুকতে পারে। এটি হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র বা মাইক্রোফাইল। আর কে না, ভ্রূণ পোষক কলা বা নিউসেলাস। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের ভ্রূণ পোষক কলা বা নিউসেলাস। তো নাম শুনে বুঝতে পারছো যে পোষণ করছে, ডিম্বাণুর বৃদ্ধিতে সাহায্য করছে আমাদেরকে, পুষ্টি পদার্থযুক্ত কোষের স্তর এটা। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ভ্রূণস্থলী, এই বাবাজিটা। তো এর ছবি একটা আলাদা করে আঁকি, দেখো এরকম ডিম্ব মতো আঁকলে
মাঝখানে এরকম করলে, এখানে একটা আর এখানে লম্বাটে 3টা এঁকে দিলে। ওকে, আরো একজন আছে, তাকে একটু বড় আঁকতে হবে না, এইটা নিয়ে গঠিত হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের একটা ভ্রূণস্থলী। সিম্পল স্ট্রাকচার। ভ্রূণস্থলীর এই পার্টটা, যেটা আমাদের এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আছে, এই পার্টটা, এই যে এই পার্টটা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আছে, একে বলা হচ্ছে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস, গর্ভযন্ত্র। এই ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করে থাকে, ডিম্বক রন্ধ্র তার দিকে অবস্থান করে থাকে। কি কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে? 3টা জিনিস দিয়ে তৈরি হচ্ছে। এই দুটো জিনিসকে বলা হয় কি না সহকারী কোষ। এই দুটো জিনিসকে বলা হয় সহকারী কোষ বা সাইনার্জিডস। ওকে, আর এ বাবাজি, এ বড়টাকে, এ হচ্ছে আমাদের ডিম্বাণু, আমাদের বলতে উদ্ভিদের ফুলের ডিম্বাণু, এ হচ্ছে আমাদের ডিম্বাণু। তাহলে এই দুটো জিনিসকে নিয়ে তৈরি হয় কি আমাদের গর্ভযন্ত্র। ওকে, এই যে বাবাজি এই বড় সড়ো জিনিসটা, এটার নাম হচ্ছে কি না আমাদের নির্ণীত নিউক্লিয়াস। এর নাম হচ্ছে আমাদের নির্ণীত নিউক্লিয়াস। দেখা যাক, এই যে এই অংশটা হচ্ছে আমাদের নির্ণীত নিউক্লিয়াস। ভ্রূণস্থলী মাঝ বরাবর দুটি নিউক্লিয়াস একত্রিত হয়, তৈরি হচ্ছে, পরে বলবো এগুলো। আর এই নিচের যে তিনজন, এই নিচের তিনজনের নাম হচ্ছে কি আমাদের প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষ বা ইংলিশ যদি বলি অ্যান্টিপোডাল সেল। এই যে নিচের তিনজন, এটাকে বলা হচ্ছে ভ্রূণস্থলীর বিপরীত প্রান্তে অবস্থান করে, আর 3টি নিউক্লিয়াস থাকে। দেখো, সহকারী কোষ হ্যাপ্লয়েড হয়, ডিম্বাণু হ্যাপ্লয়েড হয়, নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড হয়, প্রতিপাদক কোষ প্রত্যেকটা হ্যাপ্লয়েড হয়। মানে টোটাল N 2N N, এইভাবে মনে রাখবে। উপর 3জন N, নিচে 3জন N, মাঝখানে জন 2N। টোটাল কটা হচ্ছে টোটাল কটা হচ্ছে আমাদের 7টা রয়েছে এখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা আদর্শ ভ্রূণস্থলী গঠন। ওকে, এবার আসি আমরা যে ভ্রূণস্থলীকে আমরা ডিম্বককে আমরা কি কি ভাবে ভাগ করতে পারি ভ্রূণস্থলী পজিশন দিয়ে। যেটা আমরা পড়লাম সেটা দেখো এরকম উপর দিকে ছিল না, উপর দিকে মুখ করে আছে, এরকম অবস্থাকে, এরকম ডিম্বকের অবস্থাকে আমরা বলে থাকি কি না অর্থোট্রপাস। যদি উল্টে যায়, এরকম দেখো পুরো উল্টে গেছে, এটাই পুরো উল্টে গেছে, এটাকে বলা হচ্ছে যখন যেখানে ডিম্বক মূল উপর দিকে চলে গেছে, আমার ডিম্বক রন্ধ্র নিচের দিকে চলে এসছে, এরকম অবস্থাকে বলা হচ্ছে অ্যানাট্রপাস। এটা কি সাইড হয়ে গেছে, এরকম দেখো সাইড হয়ে গেছে, এরকম লম্বালম্বি ভাবে আছে ডিম্বক রন্ধ্র, এরকম লম্বালম্বি, ডিম্বক মূল, ডিম্বক নাভি এরকম লম্বালম্বি ভাবে আছে। এরকম অবস্থাকে বলা হচ্ছে আমার কি, মানে দেখো ঠিক এরকম অবস্থায় আছে, মানে এদিকে আমার এরকম হবে, এদিকে আমার ডিম্বক রন্ধ্র, এদিকে ডিম্বক মূল, এইটা হচ্ছে আমাদের ডিম্বক নাভি, এরকম অবস্থায় আছে, তাকে বলা হচ্ছে আমাদের কিনা অ্যাম্ফিট্রপাস। মানে এর দুদিকে উভয় দিকে আছে বলে এইভাবে। আর ক্যাম্পাইলোট্রপাস মানে কি, এখানে সাইড নেই, এটা আবার এরকম বেঁকে গেছে, মানে যেখানে ডিম্বক নাভি আর ডিম্বক রন্ধ্র পরস্পর পাশাপাশি আছে, এরকম পাশাপাশি আছে, ডিম্বক রন্ধ্রের পাশেই আমার মানে ডিম্বক রন্ধ্রের পাশেই আমার ডিম্বক বৃন্ত অবস্থান করে আছে, এরকম অবস্থাকে বলা হচ্ছে আমাদের কিনা ক্যাম্পাইলোট্রপাস। তাহলে 4 প্রকারের হলো। যদি উপর দিকে থাকে, এরকম উপর দিকে থাকে ডিম্বক রন্ধ্র, তাকে বলবো অর্থোট্রপাস। যদি উল্টে যায় এইভাবে, ডিম্বক রন্ধ্র নিচের দিকে চলে এসছে, তাকে বলবো অ্যানাট্রপাস। যখন এরকম সাইড বাই সাইড হয়ে গেছে, তখন তাকে বলবো অ্যাম্ফিট্রপাস। আর যখন এরকম নিচে বেঁকে গেছে, এইভাবে নিচের দিকে সাইড করে এরকম নিচের দিকে বেঁকে যাচ্ছে, একে বলবো আমরা ক্যাম্পাইলোট্রপাস। ওকে, তাহলে এই করে আমাদের আজকের ক্লাস শেষ হচ্ছে। আজকের ক্লাসে আমরা ফুলের সম্পর্কে পড়লাম, পরাগ রেণু সম্পর্কে পড়লাম, আর পরাগধানী গঠন সম্পর্কে পড়লাম, আর ডিম্বকের গঠন সম্পর্কে পড়লাম। পরের ক্লাসে আমরা কি পড়বো,
এরা কিভাবে উৎপন্ন হলো, এই যে বাবাজি এই ভেতরে জিনিসপত্রগুলো কোত্থেকে এলো, মানে পুংলিঙ্গ ধর এবং স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি সম্পর্কে আমরা পড়বো। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ হলো। আর বুঝতে পারছো এবারে আমাদের উচ্চ মাধ্যমিক বাবা আর কোনো ফাঁকি মারা যাবে না। ওকে, প্রথম থেকেই একদম ভালো করে পড়তে হবে, ঠিক আছে, আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে শেষ হলো আজকে ক্লাস, আসি তাহলে আজকে, বাই বাই।